আসসালামু আলাইকুম। আজ থেকে প্রায় ১ বছর আগে বাংলাদেশের জনগণ একটি ঐতিহাসিক পরিবর্তনের আশায় পথে নেমেছিল। তাদের সম্মিলিত কণ্ঠস্বর, তাদের দীর্ঘদিনের ক্ষোভ আর স্বপ্ন মিশে তৈরি হয়েছিল এক নতুন আন্দোলন। যার ফলশ্রুতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রায় ১৫ বছরের শাসনের অবসান ঘটে। সেই মুহূর্তে দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যার উপর জনগণের প্রত্যাশার পাহাড় জমেছিল। সাধারণ মানুষ ভেবেছিল এবার হয়তো সত্যিকারের পরিবর্তন আসবে। এমন একটি সরকার আসবে যারা মানবাধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে এবং একটি নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের ক্ষেত্র তৈরি করবে। সবার চোখে ছিল এক নতুন ভোরের স্বপ্ন। কিন্তু আজ ১ বছর পর সেই স্বপ্ন কি সত্যিই পূরণ হয়েছে? মানবাধিকার সংস্থাগুলোর সাম্প্রতিক প্রতিবেদন এবং দেশের সাধারণ মানুষের মনে তৈরি হওয়া নানা প্রশ্ন এখন সেই প্রত্যাশাকে এক কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। দেশের রাজনৈতিক অঙ্গনে এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: আমরা কি চেয়েছিলাম আর কি পেলাম? অনেকে তো হতাশার সুরে এও বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ে আগের সরকারই ভালো ছিল। এমন হতাশাজনক প্রশ্ন কেন উঠছে এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে? আজ আমরা সেদিকেই গভীরভাবে নজর দিব। হিউম্যান রাইটস ওয়াচ HRW এর সাম্প্রতিক প্রতিবেদনটি একটি গুরুত্বপূর্ণ এবং একই সাথে কঠিন সত্য তুলে ধরেছে। প্রতিবেদনটি বলছে, শেখ হাসিনার সরকার পতনের পরেও বাংলাদেশে মানবাধিকার সংকট অব্যাহত রয়েছে। যদিও গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো কিছু গুরুতর দমনপীড়ন বন্ধ হয়েছে, যা জনগণের জন্য স্বস্তিদায়ক ছিল। তবে নতুন সরকার তার রাজনৈতিক বিরোধীদের নির্বিচারে গ্রেফতার করছে। এটি জনগণের মনে গভীর হতাশা তৈরি করেছে। সাধারণ মানুষ প্রশ্ন করছেন, ক্ষমতা পরিবর্তনের পরেও যদি বিচারহীন গ্রেফতার বন্ধ না হয়, তাহলে এই পরিবর্তনের অর্থ কি? সাবেক সরকারের সমর্থকদের বিরুদ্ধে গণহারে মামলা দায়ের করা হচ্ছে, যা প্রতিহিংসার রাজনীতিকেই নতুন করে উস্কে দিচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের এই দমন পীড়নের পেছনে একাধিক কারণ রয়েছে। HRW এর এশিয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি এই পরিস্থিতিতে বলেছেন, সরকার বিভিন্ন গোষ্ঠীর চাপের কারণে আটকে গেছে। এই গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে অপরিবর্তিত নিরাপত্তা খাত এবং প্রতিশোধ পরায়ণ রাজনৈতিক দলগুলো। জনগণের চোখে এটি কেবল সরকারের দুর্বলতা নয়, বরং এটি একটি বড় ব্যর্থতা হিসেবে প্রমাণিত হয়েছে। আগের সরকারের আমলে রাজনৈতিক বিরোধিতা দমনের জন্য যে কঠোর আইনগুলো ব্যবহার করা হতো, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও তার ব্যবহার বন্ধ হয়নি। জনগণের কাছে এটি এখন স্পষ্ট যে হয়তো শাসনের পদ্ধতি বদলেছে, কিন্তু মৌলিক চরিত্র খুব বেশি বদলায়নি। ১ বছর আগে মানুষ যখন রাস্তায় নেমেছিল, তখন তাদের চোখে ছিল স্বপ্নের ঝিলিক। তারা ভেবেছিল অতীতের সব ভুল শুধরে নিয়ে একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই আশার উপর এক শীতল জল ঢেলে দিয়েছে। এখন অনেকেই বলছেন, অন্তত আগের সরকারের আমলে একটি রাজনৈতিক স্থিতিশীলতা ছিল। স্থিতিশীলতা ছিল দমন পীড়নের আবরণে ঢাকা, কিন্তু সাধারণ মানুষ এখন সেই অনিশ্চয়তাহীন পরিবেশকেই তুলনামূলকভাবে ভালো মনে করছেন। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর ফাহমিদ ইসলাম তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে ধরনের রাজনৈতিক বিশৃঙ্খলা এবং প্রতিশোধ পরায়ণ সংস্কৃতি তৈরি করেছে, তা দেশের জন্য মারাত্মক। এই অস্থিতিশীলতা জনগণের মধ্যে এক ধরনের ক্লান্তি ও হতাশা তৈরি করেছে। এই সুযোগে মানুষ এখন নিজেদের মধ্যে আলোচনা করছে যে আওয়ামী লীগের আমলে অন্তত অর্থনৈতিক উন্নয়ন এবং অবকাঠামোগত কিছু কাজ দৃশ্যমান ছিল। তখনকার দমন পীড়ন সত্ত্বেও অন্তত এই ধরনের সামাজিক বিশৃঙ্খলা ছিল না।
এই ধরনের মন্তব্যগুলো থেকে এটি স্পষ্ট যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা আসলে অন্য একটি দলের জন্য সুযোগ তৈরি করছে। জনগণের মনে এখন এই প্রশ্ন উঠেছে, পরিবর্তনের নামে যদি শুধু প্রতিশোধ এবং অরাজকতাই আসে, তবে সেই পরিবর্তনের মূল্য কি? হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনটি এই বিষয়টিকে আরো পরিষ্কারভাবে তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার 11টি সংস্কার কমিশন, জাতিসংঘ এবং অন্যান্য মানবাধিকার সংস্থার সুপারিশ সত্ত্বেও কোনো কাঠামোগত সংস্কার করতে পারেনি। এই ব্যর্থতা জনগণের মধ্যে এই বিশ্বাসকে আরো দৃঢ় করেছে যে এই সরকার কেবল ক্ষমতার পালাবদল ঘটিয়েছে, ব্যবস্থার কোনো পরিবর্তন করেনি। এই শূন্যতার সুযোগ নিয়ে এখন অনেকেই মনে করছেন হয়তো আওয়ামী লীগের ফিরে আসাই জনগণের জন্য ভালো হবে, কারণ তারা একটি স্থিতিশীল এবং উন্নয়নমুখী পরিবেশ ফিরিয়ে আনতে পারবে। অন্তর্বর্তীকালীন সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো জনগণের আস্থা ফিরিয়ে আনা। যদি তারা মানবাধিকারের প্রতি তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয় এবং আগের সরকারের মতোই দমন পীড়নের পথে হাঁটে, তবে তাদের পরিণতিও আগের সরকারের মতোই হতে পারে, যেমনটা বিশ্লেষকরা মনে করছেন। জনগণের প্রত্যাশা ছিল একটি নিরপেক্ষ এবং কার্যকর তত্ত্বাবধায়ক সরকার গঠিত হোক, যা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারবে। কিন্তু সেই সংস্কার যদি না হয়, তাহলে মানুষ দেখছে যে তারা হয়তো এক চক্রের মধ্যে আটকে গেছে। এই চক্রটি হলো এক সরকারের পতন, তারপর অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা এবং পরবর্তীতে আবার পুরনো সরকারের ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা। এই চক্র থেকে বের হয়ে আসার পথ একটাই, অর্থবহ সংস্কার এবং জবাবদিহিতা। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন এবং জনগণের মনোভাব থেকে একটি বিষয় স্পষ্ট, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটি একটি কঠিন সময়। তাদের উচিত জনগণের প্রত্যাশাকে সম্মান জানানো এবং সত্যিকারের সংস্কারের পথে হাঁটা। নইলে যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে জনগণ রাস্তায় নেমেছিল, সেই স্বপ্ন অচিরেই ফিকে হয়ে যাবে এবং মানুষের মনে এই ধারণা আরো পাকাপোক্ত হবে যে পরিবর্তন হয়নি, বরং খারাপ হয়েছে। এবং এই ধারণা যখন মানুষের মধ্যে চলে আসবে, তখন বর্তমান যে সময়, সেই সময় অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে যতটুকু না ঘৃণিত হচ্ছে, তার থেকে দ্বিগুণ বা তিনগুণ বেশি ঘৃণিত হতে শুরু করবে। এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার হোক কিংবা জাতীয় সরকার হোক, সেটি জনগণের কাছে যদি সম্পূর্ণরূপে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে, তাহলে কোনোভাবেই সেই দেশের রাজনীতিতে পরিচয় বদল করেও সম্পৃক্ত হতে পারে না। এটা অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সব থেকে বেশি সহযোগিতা করেছে, যেমন আন্দোলনে যারা মুখ্য সারিতে ছিল, তাদের রাজনৈতিক দল হলেও পারবে না। কারণ এই ব্যর্থতা শুধু অন্তর্বর্তীকালীন সরকারের উপর পড়ছে না, বরঞ্চ তাদের উপরও পড়ছে। এবং জনগণ যেভাবে হতাশা এবং সরকারের ব্যর্থতা থেকে পুরনো সরকারের সাফাই গাইছে, তাতে পুরনো সরকার বা পুরনো যেই রাজনৈতিক শক্তি ছিল, সেই শক্তি যদি একটু নাড়াচাড়া করতে শুরু করে, তাহলে জনগণের আস্থা নিয়ে তারা কোনো একটি প্রক্রিয়ায় হয়তোবা দেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে। ধন্যবাদ সবাই, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।